হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ইউ আর মিস সার্ভেন্টের এপিসোড 5। শুরুতেই আমরা দেখি সেই ডাক্তার অ্যাসাসিনকে, যিনি বলছিলেন, আমার সবসময় একটা স্বপ্ন ছিল, আমি একদিন কোনো একটা দ্বীপে গিয়ে আরাম করব আর আমার চারপাশে প্রচুর হ্যান্ডসাম ছেলে থাকবে। এই স্বপ্ন পূরণ করার জন্য আমি প্রচুর ইন্টেলিজেন্স সংগ্রহ করেছি আর অনেক লোককে মেরেও ফেলেছি, কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন আমার স্বপ্ন পূরণ হতে মাত্র আর এক ধাপ বাকি। শুধুমাত্র এই জু নামের মেয়েটাকে মারতে পারলেই হবে, তারপরেই আমার স্বপ্ন পূরণ হবে। অন্যদিকে আমরা দেখি হিতোশিকে, সে বলছে, মিস ইয়োগি, তুমি যদি এইভাবেই আমার দিকে তাকিয়ে থাকো তাহলে তো আমি ঘুমাতেই পারবো না। জবাবে ইউকি বলে, আমাকে এইভাবেই তোমার পাশে থাকতে হবে, কে জানে কখন অ্যাসাসিন এখানে এসে ঝাঁপিয়ে পড়বে, আর যদি আমার একটুও মনোযোগ সরে যায় তোমার জীবন বিপদের মুখে পড়তে পারে, তাই আমি তোমাকে প্রোটেক্ট করব। হিতোশি বলে, তাহলে কি এটা করার আর অন্য কোনো উপায় নেই? তুমি যদি এইভাবে আমার দিকে তাকাও তাহলে আমি তো ঘুমাতেই পারবো না। ইউকি মুচকি হেসে বলে, হ্যাঁ, অন্য উপায়ও আছে। আর বলেই সে গিয়ে হিতোশির পাশেই শুয়ে পড়ে আর বলে, এখন আমি তোমার দিকে এইভাবে তাকাবো, তুমি ঘুমাতেও পারবে আর আমি তোমার উপরে নজরও রাখতে পারবো। অন্যদিকে হিতোশি বেশ লজ্জা পাচ্ছিল, সে নিজের মনে মনেই বলছিল, ও এই সমস্ত করে, তাও আমি ওকে না কেন বলতে পারি না। কিন্তু তারপরে সে বলে ওঠে, আমি আসলে নিজের চেয়ে তোমার জন্য বেশি চিন্তিত। ইউকের এই কথা শুনেই মুখ লাল হয়ে যায়। সে মৃদু হেসে বলে, আমি যদি ঘুমিয়েও পড়ি আর ছোটোখাটো কোনো চোট এসেও পড়ে তাহলেও আমার এক হাত তাকে সামাল দিতে পারবে, আর আমার মনে হয় না অ্যাসাসিন সরাসরি আমার উপর আক্রমণ করবে। এই কথা শুনে হিতোশি মনে মনে বলে, মিস ইউকি কি আসলেই এতটা শক্তিশালী? ইউকি একটু গম্ভীর হয়ে বলে, আমি জানি না কিভাবে অ্যাসাসিন আমাকে খুঁজে বের করলো, কিন্তু এটা আমার খেলা আর আমি তোমাকে যে করেই হোক প্রোটেক্ট করব। যা কিছু হয়ে যাক, আমি তোমার জন্য শেষ পর্যন্ত লড়াই করব, কারণ তুমিই আমাকে শিখিয়েছ সাধারণ জীবনযাপন কেমন হয়। হিতোশি লজ্জায় লাল হয়ে বলে, কিন্তু ইউকি, আমি তোমার জন্য বেশি চিন্তিত। আমার কাছে কোনো শক্তি নেই, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। ইউকি বলে, তুমি একদমই ঠিক বলেছ হিতোশি। আর এরপরেই লজ্জায় ফুঁসতে থাকা হিতোশি বলে, আমার শরীরের তাপমাত্রা বেশ বেড়ে গেছে, আমি কি জানলাটা খুলে দিই যাতে ঠান্ডা বাতাস ঢুকতে পারে? ইউকি বলে, না না, তোমাকে খুলতে হবে না, আমি খুলছি, কারণ অ্যাসাসিন স্নাইপিংও করতে পারে। আর এরপরেই যখন ইউকি জানলা খুলে দেয় সে চমকে যায়, হঠাৎ তার প্রিয় কোনসাসু সসের গন্ধ ভেসে আসে। হিতোশি বলে, সম্ভবত পাশের বাড়ির কেউ রান্না করছে। কিন্তু ইউকি খেয়াল করে তাদের দরজার উপরে কেউ কোনসাসু সসের পাত্র রেখে গেছে, আর সেটার থেকেই গন্ধ আসছিল। আর এই গন্ধে যখন ইউকি বিভ্রান্ত হয়ে পড়ে সেই সুযোগেই অ্যাসাসিন এসে যায়। সে হিতোশিকে অপহরণ করে বলে, জু, তুমি তো খুবই বোকা, এত ছোট একটা ফাঁদে পড়ে গেলে। হোয়াইট উলফে ড্র্যাগন 9-এর বংশধর, তোমাকে এটা মানায় না। এই কথা শুনে ইউকি হতবাক হয়ে যায়। সে অ্যাসাসিনের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু অ্যাসাসিন বলে, এটা করার ভুলও করো না, যদি কোনো রকমের চালাকি করো তার আগেই তোমার বন্ধুকে আমি শেষ করে দেব। এই কথা শুনে ইউকি রাগে ফুঁসে ওঠে। সে গোপন কোড ভাষায় বলতে শুরু করে, যদি ওর গায়ে একটা আঁচড়ও দাও আমি তোমার এমন অবস্থা করব যে তুমি মৃত্যু কামনা করবে। ইউকির এই ভয়ঙ্কর রূপ দেখে অ্যাসাসিনও কেঁপে ওঠে। সে বলে, মনে হচ্ছে যেন তুমি এখনও হোয়াইট উলফের ফ্যাংয়ের জিনিসগুলো ভোলোনি। আমি আসলে তোমার থেকে কিছু চাই, আমি চাই তোমাকে মেরে ফেলতে, কিন্তু সরাসরি এটা করতে পারবো না। তাই আমি তোমার থেকে একটা অনুরোধ করতে এসেছি, ঠিক দুপুর 2টোয় তুমি স্কুলের মাঠে আসবে। ততক্ষণ পর্যন্ত আমি এই ছেলেটাকে বাঁচিয়ে রাখবো, ঠিক আছে? এই বলেই অ্যাসাসিন হিতোশিকে নিয়ে চলে যায়। ইউকি ভীষণ হতাশ হয়ে পড়ে। ইউকি হঠাৎ তার পুরনো মাস্টারের কথা মনে করতে থাকে। মাস্টার প্রায়ই তাকে বলতেন, তোমার জন্মই হয়েছে মানুষকে মারার জন্য, তুমি যতই নর্মাল হওয়ার চেষ্টা করো না কেন তুমি চিরকাল একজন ঠান্ডা মাথার খুনি হয়েই থাকবে। ইউকি বুঝতে পারে যে মাস্টার তাকে ঠিকই বলেছিলেন। নিজের মনে মনে সে বলে ওঠে, আমি বুঝেছি, আমি নর্মাল হওয়ার জন্য জন্মাইনি, আমার জন্যই মাস্টার হিতোশির জীবন এখন বিপদে। আমি তাকে এই বিপদ থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাব, তারপর আবার নিজের জীবন শুরু করব। তবে তার আগে অ্যাসাসিনকেও শেষ করতে হবে। অন্যদিকে আমরা দেখি অ্যাসাসিন হিতোশিকে একটা জালে বন্দি করে রেখেছে। সে বলে, এটা তো তোমার গায়ে বেশ মানিয়েছে, তাই না? হিতোশি রেগে গিয়ে বলে, এটা একদমই মানায়নি। অ্যাসাসিন এই সময় হেসে বলে, তাহলে তুমি ভয় পাচ্ছ না কেন? কারণ এখন তোমার জীবন তো আমার হাতে, আর এই সব কিছুর জন্য দায়ী ইউকি।
তোমার কেমন লাগছে যখন তুমি বুঝতে পারছো যে তোমার জীবন এখন মিস ইউকির জন্য বিপদের মুখে? হিতোশি দৃঢ়ভাবে বলে, সত্যি বললে আমি ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু আমার এটাও বিশ্বাস আছে যে মিস ইউকি আমাকে বাঁচাতে আসবেই। অ্যাসাসিন হেসে বলে, সত্যি বলতে তোমার প্রতি আমার কোনো আগ্রহই নেই। আমি এসেছি জুকে মারতে। তবে যদি ভুলে তোমার প্রাণটাও চলে যায়, আমাকে মাফ করে দিও। হিতোশি চিৎকার করে বলে, এ ধরনের কথা বলো না, কিন্তু বারবার তুমি মিস ইউকিকে জু কেন বলছো? অ্যাসাসিন চটপট উত্তর দেয়, তুমি তার সঙ্গে থাকো অথচ তার আসল পরিচয় জানো না। হিতোশি বলে, আমি তো এটুকুই জানি যে সে একজন মেড আর সে অ্যাসাসিনের কাজ করে। তার এই কথা শুনে অ্যাসাসিন হেসে ফেটে পড়ে, না, তোমার সেই মেড আসলে একটা মনস্টার। আমাদের দুনিয়াতে হাতে গোনা কয়েকজনই সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আর তাদের মধ্যে অন্যতম বিশেষ হলো ইউকি। সে একজন রুথলেস মনের খুনি, এবং সে ড্র্যাগনস 9 অফস্প্রিংয়ের হোয়াইট উলফের জু। হিতোশি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ড্র্যাগনস 9 অফস্প্রিং আবার কি? অ্যাসাসিন ব্যাখ্যা করতে শুরু করে, এটা অত্যন্ত শক্তিশালী লোকেদের একটা সংগঠন। বিভিন্ন দেশের প্রতিভাবান এবং ক্ষমতাশালী লোকেরা একত্র হয়ে এটি তৈরি করেছে। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসোসিয়েশনগুলোর মধ্যেই এটি একটি। যদি আমি এদের মধ্যে একজনকে মেরে ফেলতে পারি, তাহলে আমার কাজের দুনিয়ায় আমার নাম রকেটের মতো ওপরে উঠবে। আমি প্রচুর কাজ পেতে শুরু করব। এসব কথা শুনে হিতোশি অদ্ভুত এক মুখভঙ্গি করে বলে, কী সমস্ত বলছে এসব? অ্যাসাসিন বলে, অবশ্যই আমি জোর কথাই বলছি। হিতোশি বলে, কিন্তু মিস ইউকি তো আমার কাছে শুধুমাত্রই একটা এক্সপ্রেশনলেস কিউট 16 বছর বয়সী স্কুলের মেয়ে। অ্যাসাসিন হেসে বলে, আমি নিজেও প্রথমে ভুল করেছিলাম। আমিও ভেবেছিলাম এটা হয়তো জু হতে পারে না, কিন্তু অনেক দিন নজর রাখার পর আমি নিশ্চিত হয়েছি ইউকি হলো ড্র্যাগন 9 অফস্প্রিংয়ের হোয়াইট উলফ জু। তবে এটাও বলতে হবে, তুমি কিন্তু বেশ অদ্ভুত। এই পরিস্থিতিতে সাধারণ কেউ আমার সঙ্গে এইভাবে কথা বলতো না। যে কোনো কেউ ভয়ে কাঁপতো, কিন্তু তুমি ভয় পাওনি। এটাই তোমার বিশেষত্ব। সম্ভবত এই কারণেই জুয়ের মন গলে গেছে। অ্যাসাসিন মনে মনে ভাবে, তবে আমার জন্য এটা একদম উপযুক্ত, কারণ যতই বেশি তাকে প্রোটেক্ট করতে হবে ততই সে দুর্বল হয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে ইউকি এসে যায়। অ্যাসাসিনকে দেখে সে সরাসরি তার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাসাসিন দূর থেকে বন্দুক দিয়ে গুলি চালায়, কিন্তু ইউকি তার হাতে থাকা ছুরি দিয়ে গুলিগুলোকে মাঝখান থেকে কেটে ফেলে। অ্যাসাসিন অবাক হয়ে বলে, এটা কি? এখানে কি কোনো সিনেমার শুটিং চলছে নাকি? এরপর অ্যাসাসিন এক কৌশলে ইউকির পাশে গুলি ছোড়ে, আর ইউকিও ভুলবশত ল্যান্ডমাইনের ওপরে লাফিয়ে পড়ে। আর এই ল্যান্ডমাইনের বিশাল বিস্ফোরণে পুরো এলাকা কাঁপিয়ে দেয়। অ্যাসাসিনের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, এত বড় বিস্ফোরণে তো ইউকির চিতাভস্মও পাওয়া যাবে না। সে আর বেঁচে নেই। অন্যদিকে বিস্ফোরণের শব্দে হিতোশিও ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই ধোঁয়ার মধ্যে থেকে ইউকি ঝাঁপিয়ে পড়ে অ্যাসাসিনের দিকে আক্রমণ করে। অ্যাসাসিন চমকে ওঠে। সে কোনো মতে ইউকির আক্রমণগুলো ব্লক করতে থাকে। এদিকে সাইড থেকে হিতোশি আতঙ্কে কেঁদে ফেলে, মিস ইউকি, তুমি ঠিক আছো তো? ইউকি শান্তভাবে বলে, আমি ঠিক আছি, কিন্তু তুমি ঠিক আছো তো? এদিকে অ্যাসাসিন তার ছেলের হাসি দিয়ে বলে, এত বড় বিস্ফোরণের পরও তুমি মরলে না। আমাকে কি তুমি একটুও সিরিয়াসলি নিচ্ছ না ইউকি? নাকি আমি তোমাকে জু বলে ডাকবো? কারণ তুমিই তো সেই ড্র্যাগন অফ স্প্রিং অর্গানাইজেশনের ইতিহাসের সবচেয়ে তরুণ সদস্য, আর তুমি এখানে থেকে আবার নর্মাল হওয়ার চেষ্টা করছো। সেটা কিভাবে সম্ভব? ইউকি তার এই সমস্ত কথায় পাত্তা না দিয়ে বলে, মাস্টার হিতোশির কালকে স্কুল আছে। যদি তিনি এত রাত পর্যন্ত জাগেন তবে তার শরীর খারাপ হবে, তাই আমাকে তাড়াতাড়ি এটা শেষ করতে হবে। অ্যাসাসিন তার এই কথা শুনে রাগে চিৎকার করে ওঠে, আমি তোমার সঙ্গে প্রশ্ন করছিলাম আর তুমি হিতোশি হিতোশি করেই যাচ্ছ। মনে হচ্ছে তোমাকে একটু শিক্ষা দেওয়ার দরকার। অ্যাসাসিন এগিয়ে গিয়ে একটা রিমোট বের করে, তারপর সব স্নাইপারদের লক্ষ্য সরাসরি হিতোশির দিকে সেট করে। এটা দেখে ইউকি দৌড়ে তার দিকে ছুটে যায়। অ্যাসাসিন একটু ভয় পেয়ে বলে, তুমি তোমার মাস্টারকে বাঁচাতে পারবে না। এই বলে সে রিমোটের বোতাম চেপে দেয়। বন্দুকগুলো থেকে গুলি বেরিয়ে হিতোশির দিকে ছুটে আসে, কিন্তু ইউকি দূর থেকে 4টি ছুরি ঝোড়ে সঠিক নিশানায় বুলেটগুলোর দিক বদলে দেয়। যেটা দেখে এই সময় ওই অ্যাসাসিন হতবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? সে নিজের অন্য ফাঁদগুলিও সক্রিয় করার চেষ্টা করে, কিন্তু তখনই আরেকটি ছুরি উড়ে গিয়ে তার রিমোটটাও ভেঙে দেয়। ইউকি তার দিকে এগিয়ে গিয়ে বলে, তুমি হেরে গেছো। অ্যাসাসিন তাড়াতাড়ি বন্দুক বের করে হিতোশিকে গুলি করতে চায়, কিন্তু ইউকি তাকে লাথি মেরে বন্দুকটা ছিটকে ফেলে দেয়। তারপর একটা ঘুষিতে অ্যাসাসিনকে মাটিতে ফেলে দেয়। অ্যাসাসিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি এবার আমাকে মারতে চাও?
তুমি তো সেটাই পারো। তুমি কখনো নর্মাল জীবনযাপন করতে পারবে না। তুমি একজন রুথলেস খুনি। যদি আমি মরে যাই তবুও কেউ না কেউ তোমাকে মারতে আসবেই। ইউকি গম্ভীরভাবে বলে, তুমি ঠিকই বলেছ। আমি যতই বেশি লোককে মারব ততই আমার পরিচিতি বাড়বে। কিন্তু আমি এখন একজন সাধারণ মেয়ে। আমি তোমাকে মারবো না, কিন্তু সব কিছু বদলে গেছে। আমার জন্য আর কেউ মরবে না। তার এই কথা শুনে অ্যাসাসিন হতবাক হয়ে যায়। হিতোশিও চমকে ইউকির দিকে তাকিয়ে থাকে। সে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। ইউকি দ্রুত হিতোশির কাছে গিয়ে তাকে মুক্ত করে। অন্যদিকে অ্যাসাসিন মনে মনে ভাবে, মিস ইউকি পুরোপুরি বদলে গেছে। সে ওই অর্গানাইজেশন থেকে মুক্তি পেয়েছে। হিতোশি ইউকির দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আর ইউকিও তাকে একই প্রশ্নই জিজ্ঞাসা করে। তারপর দুজনেই একসঙ্গে চলে যায়। পিছনে অ্যাসাসিন হঠাৎ জোরে হেসে ওঠে। আমি ভাবছিলাম যে আমি আজকে মরেই যাব, কিন্তু এখনও বেঁচে আছি। এরা দুজনেই ভীষণ ইন্টারেস্টিং। অন্যদিকে চলে যেতে যেতে হিতোশি বলে, আমি পুরোপুরি বিশ্বাস করতাম তুমি আমাকে বাঁচাতে আসবে। ইউকি হঠাৎ থেমে যায়। সে নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করো। আমার জন্যই তুমি এত ঝামেলায় জড়ালে। আমি সকাল হওয়ার আগেই এখান থেকে চলে যাব। হিতোশি হেসে তার হাত ধরে বলে, মিস ইউকি, তুমি কি আমাকে সেলফ ডিফেন্স শেখাতে পারবে? কারণ শেষ পর্যন্ত আমি তো একটা ছেলে। আমিও তোমাকে সাহায্য করতে চাই। ইউকি খুশি হয়ে বলে, অবশ্যই, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে শেখাবো। আর এরপর তারা দুজনেই হাসতে হাসতে বাড়ির দিকে হাঁটতে থাকে। আর এখানেই শেষ হয় এপিসোড 5। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।